গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি শিল্পী, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। তো এই যে এখানে দেখো কিছু ড্রাই ফ্রুটস, এগুলো মেয়েরা খেতেই চাইছে না, অনেক কষ্ট করে দুধের সাথে মিক্সড করে করে দিচ্ছি। আর তোমরা জানো যে আখরুটটা সবসময়, না আখরুট বলছি, দেখছো আলমন্ডটা সবসময় ভিজিয়ে তারপরে সকালে খাওয়াতে হয়, কিন্তু আমার দুই মেয়ে 2 দিন ভিজিয়ে দিয়ে দেখেছি ওরা খেতে পাচ্ছে না। ওরা বলে মা আমরা শুকনাই খাবো, তো ওদেরকে শুকনাই দিচ্ছি। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ওদের কাজটা আগে করে নিচ্ছি। এখানে কিছু আলমন্ড, আর এখানে হচ্ছে কিছু কালো মানে আঙুর ফল, আর হচ্ছে 4টা খেজুর, আর কিছুটা ছানা। তো এইটা হচ্ছে সকালবেলা মেয়েরা এখন পড়তে বসছে, ওদের ঘরে রুমে নিয়ে দিয়ে আসবো, ওরা বসে বসে খাবে। আর ততক্ষণে আমি কিছু কাজ সারবো, তারপরে এসে রান্না বসাবো। কারণ সকাল অনেকটাই সকাল রয়েছে, কোনো অসুবিধা নেই, ধীরে সুস্থিরে আমি করলেও ব্রেকফাস্টটা ঠিক টাইম মতো ওরা খেতে পারবে। তো চলো এদেরকে এখনও প্রথমে এটা দিয়ে নিই, তারপরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে? তারপরে কালকে দুধ খায়নি, এখানে এই যে একটু ম্যাঙ্গো দিয়ে দুধ একটুখানি দিয়ে দিলাম, কারণ একটু আগে ফল খেয়েছে। এখনও আমি রান্না বসাইনি, কারণ কিছু কাজ করব। একদম চলে এসেছি দোতলায়। কালকে প্রচুর কেচেছিলাম। আরেকটা কথা তোমাদের বলি, কালকে এইগুলো কেচেছিলাম বলেই হয়তোবা এতটা শরীর খারাপ করেছে। আরও আমার এত মাথা যন্ত্রণা ছিল, আমাকে সঞ্চিতা দিদিভাই কমেন্টে জিজ্ঞেস করেছে, শিল্পী কি হয়েছে তোমার? তো আমি দিদিভাইকে অ্যান্সার ব্যাক করতে পারিনি, কারণ সত্যি প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে আজকাল, কেন বুঝতে পারছি না। এতটা ছিল না গো, জানো দিদিভাইরা, এখন কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। আর আরেকটা কথা বলো, বিউটি কিন্তু আমাকে কমেন্ট করছে না। বিউটি কি তুমি আমার উপর রাগ করেছো কোনোভাবে দিদিভাইয়ের উপরে? একটু কমেন্ট করো প্লিজ। তোমরা যদি আমার ভালোবাসার মানুষরা কখনো কমেন্ট না করো, আমার খুব খারাপ লাগে। কেন কমেন্ট করছো না? মিলি দিদিভাই তো একদিন আমাকে বলে গেছে, শিল্পী আমি কমেন্ট না করলেও তোমার ভিডিও রেগুলার দেখি। তো সেইখান থেকে আমি জানি দিদিভাই হয়তো আমাকে দেখছে। আর সব দিদিভাইরা মোটামুটি কমেন্ট করছে। তারপরে আরও কিছু দিদিভাই, যেমন সোমা ওয়ার্ল্ডের দিদিভাই আমাকে কমেন্ট করছে না এখন। খুব একটা মানে সঞ্চিতা দিদিভাইও খুব একটা কমেন্ট করে না, মাঝে মধ্যে 2-1টা ভিডিওতে বাদ যায়, বা শর্টসগুলোতে দিদিভাই সবসময় করে। তো তোমরা বলো আমার কি কোথাও ভুল হয়ে গেলো, বা আমি ভুল কিছু করছি, একটুখানি বলো। খুব কষ্ট পাবো গো, কারণ তোমরা আমার অনেক কাছের, অনেক ভালোবাসার। তোমরা কমেন্ট না করলে না আমার যেন ব্লগটাই অধুরা থেকে যায়। মানে আমি মিস করি যে ওই মানুষগুলো কোথায়, ওদের কমেন্ট কেন পেলাম না। শরীরটা দিচ্ছে না, তোমাদের সাথে কথা দিই একরকম, হয়ে যায় আরেক রকম। তোমাদের কমেন্ট পড়বো বলেছিলাম বৃহস্পতিবার করে, সেটাও করে উঠতে পারছি না। অ্যাকচুয়ালি মেয়ে দুটোকে নিয়ে নিজে খুব ভুগছি গো, জানি না কেন। তোমাদের বলেছি না, খুব ভুগছি। এই 2025টা জানি না আমার জন্য কী আছে কপালে। 2025-এর শুরুর থেকেই আমার যা হচ্ছে, জানি না কেন এরকম হচ্ছে। তো শরীরটা ভালো যাচ্ছে না, শরীর সাথ দিচ্ছে না। তারপরে কি বলো তো, একটু ঘুরিয়ে ঘাড়িয়ে কাজ করার চেষ্টা করছি, একটু ফেসবুকে এত টাইম দিচ্ছি না আমি। তোমরা দেখো কন্ট্রোভার্সি চ্যানেলে হয়তো বা ভিডিও দিতেই পারবো না আমি, অলরেডি ওই চ্যানেলটা হয়তো বা আমাকে ছেড়ে দিতে হবে বাধ্যতামূলক। কারণ তো কারণ নেগেটিভ কমেন্ট আমি খুব একটা নিতে পারি না। এখন অবশ্য কষ্ট হয় না, অনেকটা গায়ে সইয়ে নিয়েছি। আর সেকেন্ডও তো কী বলো তো, আমি টাইম পাই না, আর ওইটা আমি করে ভালোবাসি না। আমার করতে ইচ্ছা করে না, কাউকে নিয়ে বলতে ইচ্ছা করে না। মানে ওই যে বলে না মানুষ জবরদস্তি করে, ওরকম টাইপের। যে চ্যানেলটা ওইটার কন্ট্রোভার্সি ছেড়ে দেবো, এত সুন্দর চ্যানেলটা, 22,000-এর চ্যানেল, অনায়াসে ছেড়ে দেবো, মানুষ কত কষ্ট করে এই জায়গাটা আসে, এইগুলো ভেবে মাঝে মধ্যে একটা দেওয়ার চেষ্টা করি। তবে হ্যাঁ, তোমাদেরকে কখনোই ছাড়বো না, এই চ্যানেলটা আমি কখনোই ছাড়বো না। এটা আমার ভালোবাসার চ্যানেল, এটাতে আমি আমার বুড়ো হয়ে যাবো তখন খুন খুন করেও তোমাদের সামনে আসবো, তোমরাও তখন বয়স্ক হয়ে যাবে, তখনও আমি এই চ্যানেলটায় আসবো। কারণ আমার মেয়েরা কী করছে, আমি কত কী করেছি ইউটিউব করে, সেগুলো তোমাদেরকেও দেখাতে হবে। বলো, তোমাদের সাথে জড়িত না থাকলে কি করে দেখাবো? তো যাই হোক, সকালবেলা বোধহয় বেশি কথা বলে ফেলেছি। তো এই সব সেরে সুরে তারপরে এই যে দেখো মেশিনে চলে এসেছি, ঠাকুরের বাসনও ধোয়া হয়ে গেছে। মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। এখন বাজে 8টা, উঠেছি অনেকক্ষণ আগে। এখন যাবো একটুখানি, দাঁড়াও লাইটটা ধরে, এখন যাবো একটুখানি পুকুরের জল এনে তারপর জামা কাপড় ভিজাবো। পুকুরের জল দিয়ে ভিজালে জামা কাপড়গুলো খুব সুন্দর পরিষ্কার হয়, এই জন্য যাবো পুকুরে। আগে পুকুর থেকে জলটা নিয়ে আসি, তারপরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি।
আর এই যে দেখো এখানে একদম চলে এসেছি। আর চলে এসেছি বলতে কালকে দেখো গৌতম একটুখানি কী জানি ভাজা করেছিল, অমলেট, হ্যাঁ রাত্রেবেলা অমলেট ভাজা করেছিল। আমার এত মাথা যন্ত্রণা ছিল, যেহেতু টক ডাল রান্না হয়েছিল, ও রাত্রেবেলা একটা অমলেট করেছে, নিজে নিজে অমলেট করেছে। আর কড়াইয়ের অবস্থা দেখো এত পুড়িয়েছিল, এটাকে এত মাজলাম সকালে কিন্তু পরিষ্কার করতে পারিনি, একদমই পরিষ্কার হলো না আমার। না কড়াই যদি এরকম কালচে কালচে থাকে না, কেমন জানি একটু লাগে, হ্যাঁ খুব খারাপ লাগে। তো কিছু করার নেই, আস্তে আস্তে হবে, শরীর অত জোর নেই যে এখন জোর দিয়ে মাজবো। সকালবেলা মেয়েদের জন্য করলাম হচ্ছে পটল ভাজা, বেগুন ভাজা। গৌতম ডিউটি বেরিয়ে গেছে অনেক সকালে, 5টায় বেরিয়ে গেছে, ও আবার দুপুর 2টায় আসবে খেতে, খেয়ে আবার যাবে, তারপর রাত 10টায় ফিরবে। তো আমি ততক্ষণে এই যে দেখো পটল আর আলু দেখছো, পটল আর বেগুনটা ভাজা করেছি। আর এখানে একটু মুসুর ডাল করলাম, জিরা আর পেঁয়াজ দুটোই দিয়েছি। আর আজকে মুসুর ডালটা এত গলেছে কিন্তু পরিমাণে খুব কম করেছি, কারণ কালকে টক ডাল অনেকটা বেঁচে গেছে। আমার না টক ডাল শুকনা খেতে খুব ভালো লাগে গো, মানে শুকিয়ে রাখলে একটু শুকনা লঙ্কা ভাজা হলে, ওই যে বলে না যেগুলো ক্ষতি হয় সেগুলো বেশি পছন্দ মানুষের, আমার ওরকম। আজকে না কি করছি, মা না ওই যে বললাম না এঁচড় কেটে পাঠিয়েছিল, এত সুন্দর ছিল এঁচড়টা। ওই দিন কিন্তু চিংড়ি মাছ ছাড়াই করেছি, কি ভালো লেগেছে খেতে। তো আজকে দেখো এঁচড়, তারপরে একটু বরবটি, একটুখানি পটল, একটু বেগুন, তারপরে একটু আলু, আরও টুকটাক সবজি দিয়ে, তারপরে একটু শুটকি দিয়ে করব। আমার মা জানো এঁচড় শুটকি দিয়ে খায়, এঁচোড় শুটকি কী ভালো লাগে খেতে, কিন্তু আমার মা না অল্প তেল দিয়ে করে, একদম শুকনা করে, কি ভালো লাগে। তো আজকে আমি ওরকমই একটু চেষ্টা করছি। তারপরে এই যে এখানে একটুখানি লঙ্কা আর পেঁয়াজ আধা মানে বাটা করে দিয়েছি আর কি, একটু তেল দিয়ে প্রথমে সবজিগুলো দিয়ে দিলাম, একটু নুন দিলাম, একটুখানি হলুদ দিলাম, তার মধ্যে দেখো একটু পেঁয়াজ বাটা আর একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে কিন্তু কষিয়ে তারপরে একটুখানি জল দিয়ে দেবো, জল দিয়ে তারপরে কিছুক্ষণ ফুটিয়ে আবার ফোড়ন দেবো। আমি এই ফার্স্ট তরকারিতে 2বার ফোড়ন দিচ্ছি, খুব কমই দেই, একবারে ফোড়ন দিয়েই বসাই, তবে এই তরকারিটা না 2বার ফোড়ন দিলে পরে বেশি ভালো লাগে খেতে। তারপর দেখো এই যে জল দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। এইবার দেখো একটু তেল দিলাম, আমি অল্প করে তেলটা দিয়েছি, যেহেতু বড় মেয়ে খেতে ভালোবাসে, ও খেতে চাইবে, কিন্তু ওই তেলের শুটকিটা না ভিজলই না। আর শুটকি যদি ভালো করে তেল দিয়ে না ভাজো না, তাহলে কি ভ্যাপসা গন্ধ ছাড়ে, ওই শুটকির গন্ধে তুমি খেতে পারবে না তরকারি। এই জন্য শুটকি সবসময় বেশি তেল দিয়ে ভাজতে হয়। তারপরে একটু বেশি তেল দিয়ে আবার ওই শুটকিটাকে লাল লাল করে ভেজে তারপরে এই যে দেখো সবজিগুলোকে আবার ঢেলে দিয়েছি, একটু ঘাটা ঘাটা করে নামিয়ে ফেলেছি, একটু চিনি দিয়েছিলাম সামান্য। আমার বড় মেয়ে বলছে মা কি ভালো হয়েছে খেতে। আমি বলছি হ্যাঁ, তোমার তো যেগুলো ক্ষতি হবে সেগুলো তোমার বেশি ভালো লাগবেই। ওর বাবা আজকাল অন্যরকম কোনো মাছই আনে না, শুধু জিওল মাছ আনছে, তোমরা তো দেখতেই পারছো, হয় কই মাছ, নয় শিং মাছ, নয় এই যে আজকে এনেছে কি বলো তো মাগুর মাছ। তো এই যে মাগুর মাছ দিয়ে আলু দিয়ে একদম বললো পাতলা করে ঝোল করবা জিরা বাটা দিয়ে, গৌতম বলে একদম পাতলা ঝোল করবা একদম জিরে বাটা দিয়ে। ঠিক আছে। তো ওইখানে একটুখানি আজকে আর কাঁচা লঙ্কা একটাও দেবো না, লঙ্কা কম খাবো ভাবছি। আর ওই শুটকি তরকারিটা ওইটা তো আমি আর গৌতম খাবো, কারণ আমরা ঝাল ভালোবাসি, মেয়েদের দেবো না। আর যদিও খায়, বড় মেয়ে একটুখানি খেয়েছে, বলছে কি ভালো হয়েছে। আমি বলছি না বাবা আর দেওয়া যাবে না, কারণ ঝালটা একটু বেশি করে করেছিলাম। তারপরে এই যে দেখো একটুখানি আদা বাটা আর একটুখানি শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে বেশ সুন্দর করে কিন্তু আলুগুলোকে অনেকক্ষণ ধরে জল দিয়ে আবার কষিয়েছি আমি, আলুগুলো যেন কষাতেই সেদ্ধ হয়ে গেছে। তারপরে দেখো এবার আবারও ঢাকা চাপা দিয়ে দিয়েছি, দেখো এইবার আলুগুলো তোমাদের দেখায় একদম সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি ঝোলটা দেবো, ঝোল আমি এইটুকুই দেবো, এর বেশি দেবো না, তবে একবার খেতে পারলেই হবে, 2বারের দরকার পড়বে না, কারণ রাত্রে আর এই তরকারি কেউ খেতে চাইবেও না। তারপরে যে মাছটা দিয়ে দিলাম, এবার অনেকটা পরিমাণে জিরা বেটে দিলে ও পাতলা জিরা বাটার ঝোল, সত্যি এই গরমে কিন্তু এইটাই বেশ ভালো খাবার, জানো তো, পাতলা ঝোল, তার মধ্যে যদি হয় আম ডাল। কালকে করেছিলাম, যার জন্য আর আজকে করিনি, কালকে করেছিলাম তোমাদের কাছে তো ভিডিও পোস্ট করিনি, যার জন্য আর ছাড়া হলো না, কিছু করার নেই। যাই হোক, এই দেখো আমার রান্না কমপ্লিট। এইবার এই যে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করতে পারলেই ব্যাস হয়ে যায়। বললাম না তোমাদের, তোমরা মনে মনে ভাববে দিদি ভাই তুমি যখন গ্যাস ট্যাসগুলো মোছো এত পরিষ্কার থাকে কী করে, কারণ আমি যখন তরকারি রান্না করতে থাকি না, ওই রান্না হতে হতেই আমি গ্যাস অর্ধেকটা মুছে ফেলি। কী করি, এই গ্যাসের থেকে ওই ওভেনে তরকারি বসিয়ে আবার এই ওভেনটাও পরিষ্কার করে ফেলি। তাহলে কি হয়, রান্নার পরে শুধুমাত্র একটুখানি মানে লিকুইড ভিমটা নিয়ে একবার তুমি ঘষা মেরে দিলে, তারপরে একটা সুন্দর ভিজিয়ে ন্যাকড়া দিয়ে মুছে নিলে একদম পরিষ্কার হয়ে যায়। আমি কিন্তু এইটাই করে থাকি। যাই হোক, এই যে মুছে নিই।
আমাকে কালকে শুক্লা বলছে, শুক্লা ওই চ্যানেলে গিয়ে বলছে দিদিভাই আমি সব সময় তোমার পাশে আছি। শুক্লা সব সময় আমাকে এই কথাটা বলে, দিদিভাই কেউ কে থাকলো না থাকলো আমি তোমার পাশে সব সময় আছি। আর সঞ্চিতা দিদিভাই ওই কথাটা সব সময় বলে যে শিল্পী আর কেউ থাকুক না থাকুক তোমার পাশে আমি সব সময় আছি। বিশ্বাস করবে আমার না ভালোবাসার লোক খুব গুণে কয়েকজন, হ্যাঁ সোশ্যাল মিডিয়া আসার পরে অনেকজন হয়েছে, মানে কি বলবো এতটা আপনাপন লাগে না, এতটা আপনাপন লাগে। আজকে দেখছে তারাও দেখছে, কিছু মানুষ আছে হ্যাঁ তারাও নিজেরই ছিল বা নিজেরই আছে, কিন্তু আচ্ছা এই যে নিজের পরিবার এই কথাটা বললে কি পরিবার হওয়া যায়? পরিবার হওয়া যায় তোমরা বলো তো? পরিবার তাকেই বলা হয় যখন তুমি দুঃখে থাকবে সুখে থাকবে সব সময় তোমার সাথ দেবে, এইটা নয় যে তোমার কাছ থেকে শুধু লাভটা নেবে, আর তুমি যখন বিপদে পড়েছো তো তোমার মেয়েরা অসুস্থ হয়েছে তোমাকে একবার খোঁজও নেবে না, এইটাকে কি পরিবার বলা হয়? আমি জানি তারা আমার ভিডিওটা দেখছে, কিন্তু আজকে এই কথাটা বলতে বাধ্য হলাম। তারা কিন্তু আমাকে একটা লাইকও করে না। আমার একটা শর্টসের কথা খুব মনে পড়ে, যে একটা শর্টসে বলে যে আমার প্রতিবেশীরা আমাকে লাইক করে না, মানে আমার রিলেটিভসরা আমাকে লাইক করে না যদি আমি ভাইরাল হয়ে যাই। না না, তোমাদের ওই দুই একজনের দেখাতে আমি কখনোই ভাইরাল হব না, ভাইরাল হব এদের জন্য যারা আমাকে সবসময় সঙ্গ দেয়, যারা আমাকে ভালোবাসে, আমার সুখে দুঃখে আমার পাশে না দাঁড়াতে পারলেও আমাকে সহানুভূতি দিয়ে আমার পাশে দাঁড়িয়ে সবসময় আমার সাহস যোগায়, শিল্পী তোমার কিচ্ছু হবে না, তোমার মেয়েদের কিচ্ছু হবে না, ওরা ঠিক হয়ে যাবে, ওদেরকে এইভাবে খাবার দাও, ওদেরকে এইভাবে রাখো, ওদেরকে ওইভাবে রাখো। তো তারা হচ্ছে তাদের জন্য তারা হচ্ছে আমার নিজের লোক, একদমই তাই। তারা হচ্ছে আজকে বলছি প্লিজ তোমরা যারা যারা আমার ভিডিও দেখো, আমার রিলেটিভসরা, হ্যাঁ একদম নাম করে বলছি রিলেটিভসরা, প্লিজ আমার ভিডিও তোমরা দেখো না, স্কিপ করো, আর দেখো সেগুলো গিয়ে আবার সমালোচনা করো অন্য কারোর সাথে। তোমরা হয়তো জানো না যে তারা সবটা আমাকে শেয়ার করে দেয়। কিসের এত তোমাদের কষ্ট? তোমাদের কাছ থেকে কিছু চাইনি জীবনে, বরাবর আমার কাছ থেকে লাভটা নিয়েছো। প্লিজ দেখো না, প্লিজ তোমরা আমার ভিডিও দেখো না, তোমরা দেখলে আরও কি মনে হয় বলো তো? আমার অসহ্য লাগে যে আমার রিলেটিভসরা কেন দেখছে। প্লিজ তোমরা আমার ভিডিও দেখো না, আজকে হাত জোর করে অনুরোধ করছি, যদি কোনো উপকার করে থাকি বা কারোর কোনো জীবনে কারোর জন্য কিছু করে থাকি, বেইমান না হলে তো অস্বীকার কেউই করতে পারবে না, তাদেরকে অনুরোধ করে বলবো আমার ভিডিও দেখো না, প্লিজ আমাকে দেখো না। যেইভাবে আমার অসময়ে দূরে থেকেছো, দূরে থাকো, ওইভাবেই থেকো। কেন দেখো, কেন কিসের এত ইন্টারেস্ট আমার ভিডিও দেখার? এখন ভিডিওটা এডিট করলাম, আর আজকে খুব বড় ভিডিও করতে পারিনি। এখন ওই যে ভাত নিয়ে বসেছি, একটুখানি ভাত খাবো, প্রচুর খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিচ্ছুই খাওয়া না, শুধু একটু ছানা খেয়েছি, মা ছানা পাঠিয়েছিল সেই ছানাটাই খেয়েছি, আর এখন ওই যে ভাত বেড়ে নিয়েছি, আর এই এসি ঘরে বসে বসে এখন খেয়ে নেবো। আর তরকারিগুলো সব আজকে এই রুমে এনে রেখেছি, কারণ কি এই ঘরে যেহেতু এসি চলে তরকারিগুলো নষ্ট হবে না, নয়তো সন্ধ্যের সময় আবার গরম করতে হবে। আর আজকে যেটা তোমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ কথা বলবো, আজকে রাত্রের থেকে একটা ব্লগ স্টার্ট করবো। এখন তো ব্লগটা তোমাদের ছেড়ে দিচ্ছি, আবার এরপরের থেকে আবার ব্লগ স্টার্ট করব। কেন স্টার্ট করবো সেটাও বলছি, কারণ কালকে হচ্ছে শীতলা পূজা, কালকে হচ্ছে স্যাটারডে, কালকে হচ্ছে শীতলা পূজা, আর কালকে শীতলা পূজা করব। তোমরা তো জানো যে 1 বছর আগে আমার কীভাবে বক্স উঠেছিল, আমি ভিডিও দিতে পারিনি 7 দিন। তো ভাবি দেবো মায়ের কাছে গিয়ে, আমাদের ওইখানে খুব সুন্দর জাগ্রত শীতলতলা আছে, ওইখানে গিয়ে দেবো ভাবছিলাম, তো যাওয়া তো হচ্ছে না, একবারে ষষ্ঠীতে যাচ্ছি, তো এই জন্য ভাবলাম এইখানে আমাদের পাশে হয়, ক্লাবে হয়, আর আমরা তো ক্লাবের মেম্বার, কিন্তু আমার সবসময় অ্যাটেন্ড করা হয় না, সবাই খুব বলে গো, খুব যেতে বলে, কিন্তু আমার অ্যাটেন্ড করা হয় না, তো সবাই বলে গেছে যেতে। আর কালকে সত্যি করব, হ্যাঁ অনেক দিন থেকে করি না, আর আমরা তো শীতলা পুজোর দিন বাড়িতে রান্নাবাড়া করি না, ওই আগের দিন রান্না করে রাখি, ওই পান্তার জল ঢালা ওই ভাতই পরের দিন খাওয়া হয়, আর রাত্রে গিয়ে ওইখানে খাওয়া দাওয়া হয়। তো কালকে ওইগুলোই হবে, আর আজ বিকেলে যাব বাজার করতে, কিছু গ্রসারি ঘরের জন্য লাগবে, ঠাকুরের কিছু সন্দেশ মানে শেষ হয়ে গেছে, তারপর ওইখানে ঠাকুর পুজো দেবো, ডাব ফাব অনেক কিছু লাগবে, তো যার জন্য যাব বাজারে। তো ওইখান থেকে ব্লগটা শুরু করবো, আর কালকে শীতলা পূজার ব্লগটা কালকে হয়তো বা অর্ধেকটা শেয়ার করে দেবো। চলো, তো বলতে ভিডিওটা এই পর্যন্তই, ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। সবাইকে অনেক অনেক ভালোবাসা, টাটা।